তিন ম্যাচের মধ্যে বাংলাদেশ দুটি ভিন্ন দেশকে টি-টোয়েন্টি ম্যাচে ১০০'র নিচে রানের মধ্যে অল আউট করেছে। একটি হচ্ছে দেশের বাইরে শ্রীলঙ্কার সাথে এবং আরেকটি হচ্ছে আজকে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১৭৭ রান করেছিল প্রথমে ব্যাট করে। বলা যায় সেটি অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের মধ্যেও বাংলাদেশ ১৭৭ রান করার পরেও শ্রীলঙ্কাকে ১০০'র নিচে ৯৪ রানে অল আউট করে দিয়েছিল। সেক্ষেত্রে বলা যায় সেটা আর আজকে পাকিস্তানকে প্রথমবারের মতো এই ফরম্যাটে পাকিস্তানকে ১১০ রানে অল আউট করে দিয়ে আজকের ম্যাচটিও বাংলাদেশ জিতে নিয়েছে। এখন এরকম দুইটি দলকে অল আউট করার কিভাবে অল আউট করে দিল বাংলাদেশ? অবশ্যই নিশ্চয়ই বোলারদের ক্যাপাসিটি রয়েছে, বোলারদের ক্ষমতা রয়েছে। তারাই বাংলাদেশের বিপক্ষ দলের প্লেয়ারদেরকে অল আউট করে দিয়ে বাংলাদেশের জয়ের ছিনিয়ে নিয়ে এনেছে এবং দুইটি ম্যাচে বাংলাদেশ জিতে গিয়েছে। এর মধ্যে বোলারদের সম্পর্কে যদি বলতে যাই তাহলে বোলারদের কম্বিনেশনটা অবশ্যই ভালো ছিল। এর মধ্যে তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব দুজনেই ১৪০ কিলোর আশেপাশে বল করে, যেটা তাদের অনেক কার্যকরী ভূমিকা পালন করেছে বিপক্ষ দলকে অল আউট করতে। এরপর মুস্তাফিজুর রহমান তো ইউভিটি, মুস্তাফিজুর রহমানকে তো কথা না বললেই নয়, কারণ মুস্তাফিজুর রহমান ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে প্রায় সবার কাছে পরিচিত এবং বিদেশি লিগগুলোতেও তিনি অনেক খুব সুপরিচিত রয়েছে। আজকে মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে ২টি উইকেট নিয়েছে। ইভেন ১৯তম ওভারে এসে তিনি মাত্র ১ রান দিয়েছে। এই জন্য ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে মুস্তাফিজের নাম সবার কাছে অনেক প্রিয় এবং জনপ্রিয়। আর রিশাদ হোসেন, শেখ মেহেদী দুজনের মধ্যে ভেরিয়েশন রয়েছে। তারাও স্পিন বোলারের ক্ষেত্রে স্পিন বোলিং এ তারা অনেক ভালো করতেছে এবং বিপক্ষ দলকে ব্যাটিং স্তম্ভ ভেঙে দিতে তারা অনেক সাহায্য করতেছেন। এখন বাংলাদেশের বোলারদের এরকম পারফরমেন্সের জন্যই তারা বিপক্ষ দলকে রানে আটকাতে পারতেছে এবং তাদেরকে কম রানের মধ্যে বেঁধে ফেলতে পারতেছে। বোলারদের এরকম কম্বিনেশন না থাকলে এটা আসলে এরকম সম্ভব হতো না। এখন এই যে যেমন ধরেন যে বোলাররা সব বল করার পরেও যদি শামীম হোসেন পাটোয়ারিকে ষষ্ঠ বোলার হিসেবে তাকে রেডি করা হচ্ছে, ধরুন কোনো বোলার যদি একটু বেশি রান দিয়ে ফেললো, তাহলে সেক্ষেত্রে তখন সেই বোলারকে না এনে তিনি শামীম হোসেন পাটোয়ারিকে দিয়ে এনে রান চেক দেওয়া হচ্ছে এবং শামীম হোসেন পাটোয়ারি কিন্তু রান চেক দেওয়ার পাশাপাশি তিনি উইকেটও পেয়ে যাচ্ছে। আর অধিনায়ক যখন রিশাদ হোসেনকে দিয়ে বল করাতে যাবেন, তিনি হয়তো মনে করতে পারেন যে রিশাদ হোসেন একটি ৪ একটি ৬ বেশি খেতে পারে, তবুও তিনিও ব্রেক এনে দেবেন এই আশা নিয়ে রিশাদ হোসেনকে বল করতে যায়। তানজিম হাসান সাকিবকে যদি যখন বল করতে নিয়ে আসে, তখন তানজিম হাসান সাকিবকেও দিয়েও হয়তো মনে করতে পারে যে তিনি একটা ৪ একটা ৬ হয়তো বেশি খেতে পারে, রান বেশি দিতে পারে, কিন্তু 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 তিনি আশা নিয়ে থাকে যে অবশ্যই তানজিম হাসান সাকিব একটা ব্রেক থ্রো এনে দিতে পারে। আবার অন্য বোলারদের যখন এনেছে তখনও তিনি মনে করতে পারে যে তারা অবশ্যই রান বেশি দিতে পারে কিন্তু ব্রেক থ্রো এনে দিতে পারে। আজকে মুস্তাফিজের আরেকটা উইকেট বেশি হতে পারতো, কারণ মুস্তাফিজের একটা উইকেট নেওয়ার সময় এলবিডব্লিউ হয়েছিল কিন্তু রিভিউ নেয়নি, সেটি রিভিউ নিলে হয়তো মুস্তাফিজ আরো একটি উইকেট পেয়ে যেত এবং তার নামের পাশে ৩টি উইকেট থাকতো। আমার মনে হয় বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে আস্তে আস্তে একটা নির্ভরশীল দল হয়ে উঠছে এবং ভালো একটা দল হওয়ার পথে রয়েছে। আপনারা কি মনে করেন, বাংলাদেশ এই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের সাথে কি জিততে পারবে, যেটা আগামী পরশুদিন হচ্ছে দ্বিতীয় ম্যাচ?
এবং তারপরের দিন হচ্ছে 22 আরেকটি ম্যাচ রয়েছে, সেটা আপনারা জানাতে পারেন। ইভেন বাংলাদেশ যে আস্তে আস্তে ভালো একটা দল টি-20 হয়ে উঠছে, এটাও কি বাংলাদেশ ভবিষ্যতে পারবে যে ভালো দল হয়ে উঠতে? এটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।